প্রধান উপদেষ্টার জাপান সফরে সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে টোকিও বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার দেবে। মোট অর্থের মধ্যে জাপান $৪১৮ মিলিয়ন ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে, যা মূলত বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে। বাকি টাকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগবে। অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, এ ধরনের ঋণ সহায়তা এই মুহূর্তে বাংলাদেশের কাজে লাগবে। তবে সতর্ক থাকতে হবে এ ধরনের ঋণ পেতে যেসব রাজনৈতিক অঙ্গীকার করতে হয় সেসব বিষয়ে। যেগুলো নীতি সহায়তা বা বাজেট সংস্কার বা অর্থনৈতিক সংস্কারের জন্য যেগুলো দেয়া হয়েছে, সেটা সরকার তার মতো করে তার প্রয়োজনীয় প্রকল্পে সেগুলো বাস্তবায়ন করতে পারবে। এ ধরনের ঋণ গ্রহণ করার সাথে সাথে কিছু রাজনৈতিক অঙ্গীকারও করতে হয়। অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় সহযোগী দেশ রয়েছে তাদের সঙ্গেও সেটি যেন সরকার মাথায় রাখেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে, নির্বাচনের আগে কোনো দেশই বড় কোনো আলোচনায় না গেলেও প্রধান উপদেষ্টার এই সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। কমিটমেন্ট হয়তো তারা করবে নির্বাচনের আগে বড় আকারে জাপান এসে এখানে ইনভেস্ট করবে। তবে কাজটা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর কি কি নতুন খাতে জাপান ইনভেস্ট করলেও সেগুলো কি, সেই ধরনের অগ্রগতি যদি হয়, সেটাও আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে লাভ হবে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়টিও যথেষ্ট ইতিবাচক বলেই মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 2025-26 অর্থবছরের জন্য প্রায় 7,90,000 কোটি টাকা বাজেট তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। বড় অঙ্কের এ বাজেটে আওয়ামী লীগ সরকারের মতোই ব্যাংক ঋণের দিকে ঝুঁকেছেন তিনিও। ঘাটতি পূরণে অর্থ উপদেষ্টার পরিকল্পনা 1,38,000 কোটি টাকার ব্যাংক ঋণ। এর আগে চলতি 2024-25 অর্থবছরে 1,37,000 কোটি টাকার ব্যাংক ঋণের পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও। তখন বড় অঙ্কের এ ঋণের সমালোচনা করেছিলেন বর্তমান সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তি, যে কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংশোধিত বাজেটে কমিয়ে আনে ব্যাংক ঋণের পরিমাণ। এমনিতেই গেল ফেব্রুয়ারি পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবাহ নেমেছে 6.82%, যা গত 21 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে মার্চে তা খানিকটা বেড়ে হয় 7.57%। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় সরকারের ব্যাংক ঋণ বাড়লে বিপাকে পড়বে বেসরকারি খাত। ইনভেস্টমেন্ট যদি কমে যায় তাহলে দেশের আয় কমে যাবে, উৎপাদন কমে যাবে। পরপর 3 বছর বা তিনের অধিক বছর যদি একটা দেশে মুদ্রাস্ফীতি চলে ভয়ঙ্কর ভাবে, 2 ডিজিটের মুদ্রাস্ফীতি চলে, পাশাপাশি কর্মসংস্থান কমে যায়, তখন এক দেশে আপনার এটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়ে যায়। বিশ্লেষকরা আরও বলছেন, এমনিতে তলানিতে নেমেছে রাজস্ব আয়, সেই সঙ্গে কমেছে বিদেশি ঋণও। আর তাই বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্পও নেই। ব্যাংক খাত থেকে আসলে ঋণ নেওয়া ছাড়া সরকারের খুব বেশি অন্য সুযোগ নাই। কারণ হলো যে তার যেই আর্থিক সক্ষমতাটা আছে এটা খুবই সীমিত আকার। যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি যেরকম আছে তাতে ঋণের খুব একটা চাহিদা এখনো বাড়ছে না। এটা খুব দ্রুত অনেক বড় জায়গায় যাবে তা হয়তো নয়। এ অবস্থায় ঋণ নির্ভর বাজেটের পরিবর্তে রাজস্ব বৃদ্ধির কৌশল নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের সর্বোচ্চ তামাক সেবনকারী দেশগুলোর একটি বাংলাদেশ। এখানে ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন 2 ধরনের তামাক সেবন করা হয়। বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশের 3,78,00,000 মানুষ তামাক ব্যবহার করে থাকে। এদের মধ্যে ধূমপায়ী 1,92,00,000। তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর প্রাণ হারাচ্ছে 1,61,000 মানুষ। আজকাল গাম ব্যবহার হচ্ছে, নিকোটিন গাম, নিকোটিন পাউচ, এগুলাকে ক্যান্ডি ফ্লেভার দেওয়া হচ্ছে যেন বাচ্চারা এটাকে চুইংগাম মনে করে শুরু করে, এবং একবার ব্যবহার শুরু করলে আসক্ত হয়ে যাবে, পরবর্তীতে তারা মোটামুটি সারা জীবনই খেতে হবে। স্মোকলেস টোবাকোর কথা বলি, জর্দা সাদা পাতা গুল, সেটা মূলত মুখের ক্যান্সার, ওরাল ক্যান্সারটা করে। ই সিগারেটের যে কেমিক্যালটা থাকে সেটাতে লাংয়ের ড্যামেজ হয়, ফুসফুসের ড্যামেজ হয়।
সংশ্লিষ্টদের মতে তামাক কোম্পানিগুলোর প্রধান লক্ষ্য তরুণ ও কিশোরদের ভোক্তা বানানো। আইনের লঙ্ঘন ঘটিয়ে সুকৌশলে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। তারা ব্যাটেল অফ মাইন্ড বলে ইউনিভার্সিটিগুলোতে তরুণদেরকে তামাকে আসক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস নিয়ে থাকে। যে সিনেমাগুলো হয় তারা এমনভাবে চরিত্রটা সাজিয়ে তোলে যেতে তরুণরা ধূমপানে আকৃষ্ট হয়। প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো প্রত্যেকটি টার্গেট করে হচ্ছে তরুণদের। একবার যদি একটা তরুণের হাতে একটা সিগারেট ধরিয়ে দেওয়া যায়, সে 40, 50, 60 বছর তার কাস্টমার। সরকারি কর্মকর্তারা জানান, আইন প্রয়োগ করে তামাকের ব্যবহার বন্ধে কাজ করছে মাঠ প্রশাসন। তামাক কোম্পানিগুলো অনেক সময় দেখা যায় যে আইনের যে ধারাগুলো আছে সেগুলো ব্যত্যয় ঘটিয়ে তারা প্রচারণা করার চেষ্টা করে। সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করি। ফোকাস করি যে পাবলিক প্লেসগুলোকে যাতে স্মোক ফ্রি রাখা যায়। তিনি আরও জানান, তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর খসড়া পর্যালোচনা করছে সরকার। সিনিয়র কয়েকজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করা হচ্ছে, তারা এটা রিভিউ করছেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। স্থানে স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। এই আয়োজন কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে। রবিবার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে হবে সম্মেলন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। আমাদের লোকজন যারা প্রার্থী বা আমাদের সমর্থনকারী, এরা আমাদের যেমন গেট বা তরুণ বানানো, তারপরে এই যে আমাদের যে ফেস্টুনগুলা, ব্যানারগুলা, এগুলো আমাদের প্রায় সমাপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই উপজেলায় গেল 17 বছর রাজনীতির মাঠে থাকতে পারেনি বিএনপি। দীর্ঘদিন পর তাই সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এমন প্রত্যাশাই তাদের। কোটালীপাড়ার মাটিতে শুধু আওয়ামী লীগ নয়, কোটালীপাড়ার মাটিতে আওয়ামী লীগের চেয়েও শক্তিশালী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা দীর্ঘদিন ত্যাগী নেতাকর্মী আছে তাদেরকে সবার পজিশন দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সংগঠন। সফলভাবে সম্মেলন শেষ করার প্রত্যাশা উপজেলা বিএনপির। বাংলাদেশের মানুষের একটি ধারণা যে গোপালগঞ্জে আওয়ামী লীগ বাদে বোধহয় অন্য কোনো লোক নাই, অন্য কোনো মতের লোক নেই। এই সম্মেলনের উপস্থিতি এবং সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের এই ধারণা পাল্টে যাবে। জনগণ উচ্ছ্বাসিত হয়ে, উদ্ভাবিত হয়ে এবং আনন্দ মুখরভাবে এই বিএনপির সম্মেলনে আসার জন্য চতুর্দিকে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। সম্মেলনের নেতৃত্ব বেছে নেওয়া হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বলছেন জেলা বিএনপির আহ্বায়ক। বাংলাদেশ জাতীয় দল একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী দল। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে নেতা নির্বাচিত হবে এবং যোগ্য ব্যক্তিরাই নেতৃত্বে আসীন হবেন। এই সম্মেলনের মধ্য দিয়ে জেলায় বিএনপি আরও সুসংগঠিত হবে বলে মনে করেন নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে ঈদের দিন মাত্র 8 ঘন্টার জন্য বন্ধ থাকবে কার্যক্রম। এছাড়া ছুটির বাকি দিনগুলোতে 24 ঘন্টায় চালু থাকবে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। ঈদের 10 দিনের টানা ছুটিতে বন্দরে পণ্য ওঠানামা চালু থাকলেও ব্যাংক, সিএনএফ, শিপিং এজেন্ট, পরিবহন, কোয়ারেন্টিন, গুদাম ও কারখানার কার্যক্রম থাকবে সীমিত। শিল্প উদ্যোক্তারা বলছেন এতে থেমে যেতে পারে পণ্য খালাস প্রক্রিয়া। বন্দরে কন্টেইনার জট সৃষ্টিসহ চাপে পড়বে পণ্য সরবরাহ ব্যবস্থা ও উৎপাদন খাত। রিলেটেড অফিসগুলো কিন্তু খোলা থাকতে হবে, শিপিং লাইনগুলো খোলা থাকতে হবে, অফিস খোলা থাকতে হবে, আপনার ব্যাংকগুলো খোলা থাকতে হবে। এগুলো বন্ধ রেখে শুধু পোর্ট কাস্টম খোলা রেখে কাজের কাজ কিছুই হয় না। এভাবে টানা 10 দিন বন্ধ, এটা অনেকটা সুইসাইডাল। এটা কোনোভাবেই আমরা নিতে পারি না। বন্দর যদি খোলা রাখা যায় তাহলে আদার্স সেক্টরগুলো খোলা রাখলে সেটা উপকার আসবে। এখান থেকে কন্টিনিউয়ার ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে এটাও খুব একটা বিফলে যাবে না। তবে বন্দরের পাশাপাশি অন্যান্য সেক্টরগুলো যদি খোলা রাখা হয় অনেক বেশি ফ্যাসিলিটিস বুক করতে পারবে। দীর্ঘ ছুটিতে বন্দরের পাশাপাশি পরিবহন, ব্যাংকিং, শুল্কায়ন সহ সংশ্লিষ্ট সব খাতের সমন্বিত পরিকল্পনা জরুরি হলেও এর কিছুই দৃশ্যমান নয়। শিপিং এজেন্ট যেন ডিওর জন্য তাদের অফিস খোলা রাখে, সিএনএফ এজেন্ট যেন তারা খোলা রাখে, সর্বোপরি কাস্টমসকেও খোলা রাখতে হবে। এবং সব সংস্থা একসাথে কাজ না করলে এটা আসলে এই ডেলিভারির প্রসেসটা শুরু করা যায় না। লম্বা ছুটির কারণে রাজস্ব আয় ও উৎপাদনে পড়তে পারে নেতিবাচক প্রভাব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
তানিয়া আক্তার। তীব্র ব্যথা নিয়ে নীলফামারী থেকে সুচিকিৎসার আশায় এসেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু 11 ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি চিকিৎসা। যন্ত্রণায় কাতর তানিয়ার চোখে মুখে শুধুই হতাশা। সকাল 11টায় ভর্তি হয়েছি, রাত 9টার পরে ডাক্তার দেখছি। আমাকে বেড দেয়নি, ডাক্তার একবেলা করে আসে আর দ্বিতীয়বার আসে না। একই অবস্থা চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশের। বিশাল ভবন কিন্তু শয্যা সংকট। গাদাগাদি করে রোগীদের শয্যা পেতে দেয়া হয়েছে হাসপাতালের মেঝেতে। আমাদের এই রংপুর মেডিকেলটা অভিভাবকবিহীন। আরে ভাই আমরা তো আসছি দুপুর থেকে এখন অব্দি কোনো চিকিৎসা নাই। গাদাগাদি অবস্থায় একটা বেডে 2 জন করে আছে, আর মানে যেখানে 2টা বেড থাকার কথা সেখানে এক জায়গায় করে 3 জন আছে। ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা, ছাড়পত্র প্রতিটি ক্ষেত্রেই ভোগান্তি। টাকা ছাড়া মেলে না কোনো সেবা। এমনকি হাসপাতাল থেকে মরদেহ বের করলেও গুনতে হয় বকশিশ। টাকা ছাড়া কি এখানে সেবা? তার মানে কি আমরা সরকারি হসপিটালে আসছি না মানে প্রাইভেট হসপিটালে গেছি? বললো যে বেড যদি পাইতে চান 100 বা 200 টাকা দেন তাহলে আপনাদের বেড দেবো। সরকারি মেডিকেল টাকা দিয়ে টেস্ট করা লাগে। রোগী মারা গেলে তো টাকা ছাড়া তো বাড়ি করতে দিবে না, টাকা নাই। এমন দুর্ভোগের অন্যতম কারণ জনবল সংকট, আর এতে সুযোগ নিচ্ছে বহিরাগত ও চিহ্নিত দালালরা। একজন অফিসারের আলাদা লোক নিয়োগকৃত, আউটসোর্সিং এর নিয়োগকৃত, এই যে বিভিন্ন ধরনের লোক, ভ্রাম্যমান লোকের আনাগোনার মধ্যে রংপুর মেডিকেল কলেজ কিন্তু একেবারে চরম ভোগান্তির একটা আশ্রয়স্থল হয়ে আছে। 1968 সালে 250 শয্যা নিয়ে যাত্রা শুরু করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 2010 সালে উন্নীত হয় 1000 শয্যায়, কিন্তু জনবল আছে 600 শয্যার। সেখানেও সংকট 42%। এত সংকটেও হাসপাতালের পরিচালক জানাচ্ছেন আশার বাণী। তো 600 জনের জনবল দিয়ে কিন্তু আসলে পরিচ্ছন্নতার জন্য এটা একটা খুব কঠিন ব্যাপার যে এই 2500 রোগীকে সার্ভিস দেওয়া। আউটসোর্সিং জনবলে একটা বড় চাহিদা করেছি, সরকার হয়তো এটা দেখবেন এবং আমরা আউটসোর্সিং জনবল ভালো অ্যামাউন্টে পেলে আমরা এটা আসলে উত্তরণ করতে পারবো। উত্তরের 2 কোটি মানুষের চিকিৎসা কেন্দ্রটির ব্যবস্থাপনাগত সংস্কারের পাশাপাশি জনবল কাঠামো যুগোপযোগী করা এখন সময়ের দাবি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। কোরবানির পশুর গলায় ট্যাগ নম্বর ঝোলানো। এই ট্যাগের মাধ্যমেই ক্রেতা জানতে পারছেন কোন পশুর কত ওজন, আর সে অনুপাতে তার দামই বা কত হতে পারে। নোয়াখালীর বেগমগঞ্জের এজি এগ্রো ফার্মে এভাবে ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে কোরবানির পশু কেনাবেচা। খামারটির পরিচালক মোহাম্মদ ফিরোজুল আহসান জানান, ঈদে অনলাইনে লাইভে গরুর ওজন দিয়ে ব্যাপারীদের কাছে খামারের গরু বিক্রি হবে। কোন সময় আসবেন, দেখবেন যে ন্যাচারাল সব খাওয়ার। আমার কাছে এখানে 550 কেজির থেকে 200 কেজির পর্যন্ত গরু আছে, লাইভ ওয়েট স্কেলে বিক্রি করি। এই গত বছর যে রেট আমি একই রেট রাখছি 550 টাকা। নাটোরের নলডাঙ্গায় ক্ষুদ্র খামারি সান্টু ইসলাম নিজ খামারের ছাগলের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানান, সামাজিক মাধ্যমে ভিডিও সহ বিস্তারিত লিখে পোস্ট করেই ব্যাংক অ্যাকাউন্ট, নগদ কিংবা বিকাশের মাধ্যমে লেনদেন করে ক্রেতার কাছে পৌঁছানো হয়। এই ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তাদের সাথে কথা বলি এবং সারা দেশে একদম বাসাবদ্ধ তাদেরকে পৌঁছানো দিই। এদিকে নানা প্রজাতির ছাগল লালন পালনে খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। মাঝে মধ্যে গরুরে সব গোসল করাই, 3 বার আমি এই জায়গায় গরুরে দুই, সবসময় গরুর সৌন্দর্য রাখি। আমাদের খামারে অনেক ছাগল আছে, আমি প্রতিদিন ছাগলকে আদর করে ঘাস পাতা খাওয়াই। করোনার সময় অনলাইন প্ল্যাটফর্মে ঝুঁকে ক্ষুদ্র ও বৃহৎ খামারিরা তাদের প্রশিক্ষণ ও প্রাণীদের চিকিৎসা সেবা সহ সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। পিপিআর-এর যে টিকাটা সেটা দেওয়া হয়, আমাদের হাসপাতাল থেকে সরবরাহ করা হয় এবং যে কোনো ধরনের রোগে আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করছি। ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানে অনলাইনে কেনাবেচা বেড়েছে। চাহিদা পূরণে সার্বিকভাবে সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনে যে ক্ষতি হয় সেটি বন নিজ উদ্যোগে পুষিয়ে নিতে পারলেও মানবসৃষ্ট ক্ষতি পোষানো যায় না। জুন জুলাই এই 2 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়ে আহরণের জন্য বনজীবী এবং দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না। মানবসৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত বন বিভাগের গবেষক দলের। ন্যাচারাল যে জীববৈচিত্র্য আছে তাকে একটু স্পেস দেওয়া, বনজীবীদের ইন্টারফেয়ারেন্স, আমাদের
আসা যাওয়া পর্যটকদের আনাগোনা থেকে যে ক্ষতিটি হয়ে থাকে বা যে প্রেশারটা ওর উপরে পড়ে থাকে সেটি যেন সে রিকভার করতে পারে ন্যাচারালি। বনকে 2 মাসের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই বিশ্রামের মধ্য দিয়ে বনের সকল প্রাণী উপকৃত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন এই অঞ্চলে বন সংরক্ষক। বনকর্মীরা সুন্দরবনের ভেতরে প্রত্যেকটা পোস্টে এরা কিন্তু সচেষ্ট রয়েছেন। এদের এই অবৈধভাবে যাতে কেউ কখনো এটা না ঢুকতে পারে। অলরেডি প্রত্যেকটা স্টেশনে রেঞ্জে ডিএফওরা চিঠি দিয়ে দিয়েছেন, সতর্কতা জারি করে দিয়েছেন। বন বিভাগের এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষতি পুষিয়ে বনের স্বাস্থ্য উন্নতি হবে এমন প্রত্যাশা সকলের। তবে এ সময়ের জন্য বেকার হয়ে পড়বেন সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে এবং বনজীবীরা। তাই নিষেধাজ্ঞার এই সময়ে সরকারি সহায়তার দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।